Assalamu alaikum. Hope you are doing fine. Today we are here for a very short lecture, very short discussion. আজকে আমাদের হাতে সময় কম। আমরা আধা ঘন্টা হাতে সময় আছে। আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা কি করব? We will study the sample questions for midterm exam. যেটা আপনাদেরকে আমি গতকাল দিয়েছিলাম। Sample question. মানে এই কোয়েশ্চেন গুলোই আপনারা সাথে সাথে উত্তর লেখা শুরু করবেন না। এগুলো হুবহু আপনাদের ফাইনালে কোয়েশ্চেন আসবে না। ফাইনালের কোয়েশ্চেনটা আপনারা পাবেন ইনশাআল্লাহ ৮ তারিখ, ডিসেম্বরের ৮ তারিখ সকালে। কোয়েশ্চেন গুলো ধারণা থাকলে আপনাদের ফাইনালের অ্যান্সার করা ইজি হবে। মোটামুটি স্যাম্পল কোয়েশ্চেন গুলো যদি আপনারা স্টাডি করেন, আপনাদের মিড টার্মের মূল কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা ইজি হবে। আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের স্যাম্পল কোয়েশ্চেন গুলোতে যাই। কি কি বিষয়বস্তু ছিল আমাদের স্যাম্পল কোয়েশ্চেন গুলোতে? Let's focus on first number one. এক number. Number one. What was the central debate between the neoclassical poets and the romantic poets? Explain. Neoclassical poets কারা ছিলেন? আলেকজান্ডার পোপ, থমাস গ্রে। তাদের সাথে রোমান্টিক কবি যারা, রোমান্টিক পোয়েটস, তাদের মূল কনফ্লিক্টটা কোথায় ছিল? কোন জায়গায় তাদের দ্বন্দ্বটা সবচেয়ে বেশি ছিল? আরো সহজ করে যদি নিওক্লাসিসিজম এন্ড রোমান্টিসিজম, এই দুটো ফিলোসফির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিচ, রবার্ট বার্নস, এরা এই এরা মূলত সবচেয়ে বেশি রিয়্যাক্ট করেছেন নিওক্লাসিক্যাল পোয়েট্রির ফিলোসফির বিরুদ্ধে। নিওক্লাসিসিজমের বিরুদ্ধে এদের চারজনের ভূমিকা সবচেয়ে বেশি রিয়্যাক্টিভ ছিল। এরা সবচেয়ে বেশি বিদ্রোহী ভূমিকায় এসেছেন। আমরা যদি এই চারজনের অবদানগুলো একটু স্টাডি করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। We will be able to easily understand the main argument, the main conflict between the neoclassical poets and romantic poets. Even নিওক্লাসিসিজম এবং রোমান্টিসিজম, এই দুটো ফিলোসফির মধ্যে মূল পার্থক্যটা কোথায়, এটা হচ্ছে আমরা ধরতে পারবো। তাহলে আমরা যদি এই নাম্বার ওয়ান কোয়েশ্চেন অ্যান্সারটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কাদের কাদের অবদান সম্পর্কে পড়াশোনা করতে হবে। প্রথমে কয়েকজন নিওক্লাসিক্যাল পোয়েটস, যেমন আলেকজান্ডার পোপ, যেমন থমাস গ্রে, এদের অবদান সম্পর্কে একটু স্টাডি করতে হবে হালকা। এরপর রোমান্টিক পোয়েটস যারা যারা রোমান্টিক কবি, ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ, বাইরন শেলি, কেটস, এদের অবদানগুলো আমাদের সংক্ষেপে একটু স্টাডি করতে হবে। নিওক্লাসিসিজম, রোমান্টিসিজম, এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি এটা ব্যাখ্যা করতে হবে। এটা একটা শর্ট কোয়েশ্চেন দেখাই যাচ্ছে। এটা যদি আপনাদের আসে তাহলে এটার জন্য ইনভেস্ট থাকবে অনলি 5 মার্কস। 5 মার্কসের বেশি এখানে আলোচনা করার আসলে ওইরকম সুযোগ নাই। তারপরও এখান থেকেও 10 মার্কসের অ্যান্সার লেখা সম্ভব। ইট ইজ পসিবল যদি আপনারা পোপ পপের অবদানটা আরেকটু এনলার্জ করতে পারেন। পপের মূল অবদানটা কোথায় ছিল, ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, এদের অবদানগুলো যদি একটু এনলার্জ করতে পারেন, একটু বড় করতে পারেন, তাহলে আপনারা দেখবেন মানে এই নাম্বার ওয়ান, এই 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার ছোট করেও দেওয়া যায়, বড় করেও দেওয়া যায়। এটা 5 নাম্বার কোয়েশ্চেনের 5 নাম্বারের একটা কোয়েশ্চেনও হতে পারে, এটা আবার 10 মার্কসেরও হতে পারে। এই নাম্বার ওয়ান, এই স্যাম্পল কোয়েশ্চেনের মূল বক্তব্যটা কি? এখানে বলা হচ্ছে যে
নিওক্লাসিক্যাল কবি আর রোমান্টিক কবি এদের মধ্যে মূল বিরোধ, মূল সংঘাত, ঝগড়াটা কোথায় ছিল? কি নিয়ে এদের বিতর্ক? বেসড অন হুইচ টপিক দে হ্যাভ দেয়ার সেন্ট্রাল আর্গুমেন্ট? এদের ঝগড়া, এদের লিটারারি সাহিত্যিক ঝগড়া, লিটারারি কোয়ারেল কিসের উপর বেস করে? নিওক্লাসিসিজম ভার্সাস রোমান্টিসিজম। নিওক্লাসিসিজমের দেখতে পারি, ব্রড কোশ্চেন আকারেও দেখতে পারি, পসিবল। আপনি কিভাবে অ্যান্সার করছেন তার উপরে ভিত্তি করে। নাম্বার 2, আমাদের স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 2 1 এর সাথে মিল আছে, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট among the basic concepts of romanticism and Victorianism in English literature. বেসিক কনসেপ্টস অফ রোমান্টিসিজম এটা আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের লেকচার 1 এ। বেসিক কনসেপ্টস অফ ভিক্টোরিয়ানিজম এটা আমরা, মানে আমরা যদি লেকচার 1 এবং লেকচার 4, লেকচার 1 লেকচার 4 এই দুইটাকে যদি আমরা কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই এই স্যাম্পল কোয়েশ্চেন 2 অ্যান্সার করতে পারি। মনে রাখতে হবে এখানে ফোকাসটা হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, মানে রোমান্টিসিজম আর ভিক্টোরিয়ানিজমের মধ্যে আমাদের তুলনা করতে হবে, এদের মধ্যে মিল কি আছে, তুলনা, এবং একই সাথে হাউ আর দে ডিফারেন্ট, তাদের মধ্যে পার্থক্যটা কি। নাম্বার 1 কোয়েশ্চেনটা এখানে শুধুমাত্র পার্থক্যের কথা বলা হয়েছিল, এই যে সেন্ট্রাল ডিবেট মানে হচ্ছে ডিফারেন্স, কন্ট্রাস্ট বিটুইন নিওক্লাসিসিজম এন্ড রোমান্টিসিজম। আর কোয়েশ্চেন নাম্বার 2 এখানে বোথ কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, তুলনা এবং পার্থক্য দুটোই আমাদের দরকার। রোমান্টিসিজম ভার্সেস ভিক্টোরিয়ানিজম আমাদের পরবর্তী যে আলোচনা, ভিক্টোরিয়ানিজম। লেকচার 1 ভার্সাস লেকচার 4, লেকচার 1 এর সাথে লেকচার 4 এর তুলনামূলক আলোচনা করলে কিন্তু এই আনসারটা পাওয়া যাবে। একই সাথে একটু ছোট্ট লেজ আছে, বিটুইন দিস টু আইডিয়াস, বিটুইন রোমান্টিসিজম এন্ড ভিক্টোরিয়ানিজম, এই রোমান্টিসিজম আর ভিক্টোরিয়ানিজম এই দুইয়ের মধ্যে কোনটা আপনি প্রেফার করেন, কোনটা আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন এবং কেন? which one do you prefer and why? কোনটা আপনি বেশি পছন্দ করেন? আপনি কি রোমান্টিসিজম বেশি পছন্দ করেন নাকি ভিক্টোরিয়ানিজম বেশি পছন্দ করেন? যদি আপনি ভিক্টোরিয়ানিজম বেশি পছন্দ করেন তাহলে কেন ভিক্টোরিয়ানিজম বেশি পছন্দ করেন? if you prefer romanticism, then why do you prefer romanticism? why do you like romanticism? এক্ষেত্রে এটা কিন্তু বেশ বড় অ্যান্সার হবে, মানে প্রথমটাই কিন্তু 10 মার্ক ডিজার্ভ করে। কম্প্যারিজন এটাতে 5 মার্ক, কন্ট্রাস্ট এটাতে 5 মার্ক, তাহলে 10। আর পরের পার্ট which one do you prefer and why এটাতেও 5 মার্ক, মানে এটা কিন্তু ইজিলি 15 মার্কের একটা কোয়েশ্চেন হয়ে যায়। Comparison and contrast among the basic concepts, মূল ধারণার মধ্যে, মূল কনসেপ্ট আইডিয়ার মধ্যে আমরা তুলনা করব এবং পার্থক্য করব। রোমান্টিসিজম এন্ড ভিক্টোরিয়ানিজম এই দুইয়ের মধ্যে মিল কি কি আছে, পার্থক্য কি কি আছে, কোনটা আপনার পছন্দ, কেন পছন্দ, এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া অফ স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 2। এই নাম্বার 1 এন্ড নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 1 এন্ড কোয়েশ্চেন নাম্বার 2, এই এখানে এই দুটোকে কিন্তু আমরা কম্বাইন্ডও করতে পারি। এখানে যেমন তিনটা ইজম আছে, নিওক্লাসিসিজম, রোমান্টিসিজম, ভিক্টোরিয়ানিজম। কিভাবে নিওক্লাসিসিজম থেকে রোমান্টিসিজমের মধ্য দিয়ে ভিক্টোরিয়ানিজম আসলো, এটাও কিন্তু আমাদের দেখার বিষয়। সেই ক্ষেত্রে আমাদের কোন কোন লেকচার অ্যাড হবে?
লেকচার রিভিশন, আমাদের প্রথম যে লেকচারটা, লেকচার রিভিশন, নিওক্লাসিসিজম, নিওক্লাসিক্যাল পোয়েটস, এই আইডিয়াটা পাবো আমরা লেকচার রিভিশন থেকে। দেন আমাদের লেকচার 1 থেকে পাবো রোম্যান্টিসিজম, লেকচার 4 থেকে পাবো ভিক্টোরিয়ানিজম। তার মানে এই কোয়েশ্চেনগুলো, এই স্লাইডের দুইটা কোয়েশ্চেনই আমরা পাবো হচ্ছে 3টা লেকচার থেকে, লেকচার রিভিশন, লেকচার 1, লেকচার 4। স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 1 এ আমরা পাচ্ছি লেকচার রিভিশন, নিওক্লাসিক্যাল পোয়েট সম্পর্কে আলোচনা করেছি আমরা লেকচার রিভিশনে, আর রোমান্টিক পোয়েটস লেকচার 1 এ। স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 2, প্রথমে আমরা আলোচনা করেছি রোমান্টিসিজম ইন লেকচার 1, ভিক্টোরিয়ানিজম ইন লেকচার 4। এই স্লাইডের কোয়েশ্চেনগুলো মূলত আমাদের নিওক্লাসিসিজম, রোমান্টিসিজম এন্ড ভিক্টোরিয়ানিজম, এই ফিলোসফিগুলোর ধারণার উপরে, কনসেপ্টের উপরে, কনসেপচুয়াল কোয়েশ্চেন, এবং একই সাথে লেজ থাকতে পারে কোনটা আপনাদের পছন্দ এবং কেন। নেক্সট স্লাইডে যদি আসি, কোয়েশ্চেন নাম্বার 3, স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 3। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্যার কোশ্চেন নাম্বার 2 এর স্যার ওই এটা একটু স্যার শুনি নাই যে রোমান্টিক আর ওই নিউ ক্লাসিক্যাল স্যার আচ্ছা, এটা কত আমি নাম্বার আমি লেকচারে? রোমান্টিক পাবেন লেকচার 1 এ, ভিক্টোরিয়ানিজম পাবেন লেকচার 4 এ। এটা গুগল ক্লাসরুমে গেলে দেখবেন এগুলোর মানে লেকচারের পাশে ছোট করে লেখা আছে ডেসক্রিপশনে, লেকচার 1 রোমান্টিসিজম, লেকচার 4 ভিক্টোরিয়ানিজম। ওকে স্যার। আচ্ছা, আমাদের পরের স্লাইডে আসি। স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 3 তে দেখেন, some of the Victorian poets were heavily inspired by the romantic poets. কোন কোন ভিক্টোরিয়ান কবি, তারা কেউ কেউ রোমান্টিক কবিদের দ্বারা দারুণ অনুপ্রাণিত। মানে এই ভিক্টোরিয়ান, কিছু কিছু ভিক্টোরিয়ান কবির মধ্যে আমরা রোমান্টিক কবিদের অবদান, ইনফ্লুয়েন্স, প্রভাব খুঁজে পাই। সাম অফ দ্য ভিক্টোরিয়ান পোয়েটস, কোন কোন ভিক্টোরিয়ান পোয়েটস, দে আর ইনফ্লুয়েন্স বাই রোমান্টিক পোয়েটস। মানে কোন কোন ভিক্টোরিয়ান কবির মধ্যে আমরা রোমান্টিসিজমের ইনফ্লুয়েন্স খুঁজে পাই। Critically analyze this statement with reference to উইলিয়াম জে লং, আমাদের মূল বই উইলিয়াম জে লং, একই সাথে আমাদের সেকেন্ডারি বুক আই ফর ইভান্স অ্যান্ড এমিলি লিগুইস। আপনারা চেষ্টা করবেন যতটুকু টাচ করা সম্ভব আপনার ক্যাপাসিটি অনুযায়ী। আমাদের স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 3 তে এখানে আমরা খুঁজে বেড়াচ্ছি হচ্ছে কোন কোন ভিক্টোরিয়ান কবি রোমান্টিক কবিদের দ্বারা প্রভাবিত, ইনফ্লুয়েন্স। মানে এইসব ভিক্টোরিয়ান কবিদের কবিতা যদি আমরা স্টাডি করি, তাহলে এগুলোতে আমরা রোমান্টিক কবিদের ছায়া, রোমান্টিক কবিদের আভাস খুঁজে পাবো। ভিক্টোরিয়ান পোয়েটস, সাম অফ দ্য ভিক্টোরিয়ান পোয়েটস, দে আর ইনফ্লুয়েন্সড বাই রোমান্টিসিজম, এদের মধ্যে রোমান্টিসিজমের প্রভাব রয়েছিল। এই ক্ষেত্রে আপনারা ফলো করতে পারেন লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 5। লেকচার নাম্বার 2 তে আপনারা পাবেন ডিসকাশন অন রোমান্টিক পোয়েটস। লেকচার 2 যদি আপনারা ফলো করেন, সেখানে আপনারা রোমান্টিক কবিদের অবদান সম্পর্কে আলোচনা খুঁজে পাবেন। আর লেকচার নাম্বার 5 এ ভিক্টোরিয়ান কবিদের সম্পর্কে আলোচনা খুঁজে পাবেন। লেকচার 2, লেকচার 5। একই সাথে আমাদের যে লেকচার 8 ছিল, লেকচার 8, সেটাতে
আপনার আই ফর ইভান, এমিলি লিগুইসের বই থেকে আমরা যে অবদানগুলো খুঁজে পাই তার কিছু সংকেত, টিপস দেয়া আছে। তাহলে আপনারা 3 নম্বরের জন্য কোন কোন লেকচার ফলো করতে পারেন? লেকচার 2, লেকচার 5 এবং 8 romantic poets lecture 2, Victorian poets lecture 5, finally I for Evans Emily Liguis lecture 8. Sample question number 4, 4 number sample question. If we compare, আমরা যদি তুলনা করি, if we compare the significance, আমরা যদি গুরুত্বের বিষয়টা তুলনা করি, কার কত গুরুত্ব সেটা যদি তুলনা করি, the Victorian novels are far more superior than the romantic novels. ভিক্টোরিয়ান যুগের উপন্যাস, ভিক্টোরিয়ান যুগে লেখা নভেলগুলো রোমান্টিক যুগে লেখা নভেলগুলোর থেকে উন্নত মানের। Victorian novels are more superior than romantic novels. Victorian novels are far more superior than the romantic novels. এই ক্ষেত্রে আপনারা কোন কোন লেকচার ফলো করতে পারেন? রোমান্টিক নভেলিস্ট, তাদের সম্পর্কে আমরা পড়েছি লেকচার 3 তে, থার্ড লেকচার, লেকচার 3। লেকচার 3 থেকে আপনারা রোমান্টিক নভেল সম্পর্কে একটা ধারণা পাবেন। লেকচার 6, 6 নম্বর লেকচার, লেকচার 6 থেকে ভিক্টোরিয়ান নভেল সম্পর্কে একটা ধারণা পাবেন। লেকচার 3, লেকচার 6, এই দুটো যদি আপনারা আইডিয়া হিসেবে নেন এবং একই সাথে আমাদের লেকচার 8, এই যদি আপনারা কম্বাইন করেন তাহলে you will be able to critically analyze this sentence, এই স্টেটমেন্টটা, এই সেন্টেন্সটা আপনারা অ্যানালাইজ করতে পারবেন with reference to William J. Long, I for Evans, Emily Leguy, এদের দ্বারা আপনি এই বাক্যের সমালোচনা করতে পারবেন। এখন আপনি চাইলে এটাতে আপনি সম্মত হতে পারেন, আবার আপনি দ্বিমত পোষণ করতে পারেন। আপনি বলতে পারেন, after analyzing William J. Long, I for Evans and Emily Leguy, I think this statement is wrong. আপনি বলে দিলেন এটা ভুল, কথাটা ভুল। Victorian novels are not far more superior. অথবা আপনি বলতে পারেন, this statement is right. আমি একমত পোষণ করছি যে ভিক্টোরিয়ান যুগের উপন্যাস রোমান্টিক যুগের উপন্যাসের থেকে উন্নত মানের। তবে আপনাকে প্রমাণ উপস্থাপন করতে হবে। You need to give proof from J. Long, I for Evans, Emily Leguy. আপনাকে আপনার সাধ্যমতো প্রমাণ দেখাতে হবে। তাহলে আমাদের এই স্লাইডে যে দুটো স্যাম্পল কোয়েশ্চেন আছে, এই স্যাম্পল কোয়েশ্চেন গুলোর মূল বক্তব্য কি? স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 3, এটা মূলত রোমান্টিক কবিদের সাথে ভিক্টোরিয়ান কবিদের একটা তুলনামূলক আলোচনা এখানে দেখাতে হবে। A comparative discussion between Victorian poets and romantic poets. আপনাদেরকে দেখাতে হবে যে ভিক্টোরিয়ান কবিদের সাথে রোমান্টিক কবিদের তুলনামূলক আলোচনা। তাহলেই কিন্তু আপনি বলতে পারবেন যে ভিক্টোরিয়ান কবিরা কিভাবে রোমান্টিক পোয়েট দ্বারা প্রভাবিত, অনুপ্রাণিত। আর আমাদের স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 4, এখানে বলা হচ্ছে the comparative discussion between romantic novels and Victorian novels.
রোমান্টিক নভেল সম্পর্কে একটু আলোচনা, ভিক্টোরিয়ান নভেল সম্পর্কে একটু আলোচনা, তাদের মধ্যে কম্প্যারিজন, তুলনা করে বলতে হবে যে কোন নভেল উন্নত মানের, ভিক্টোরিয়ান নভেল উন্নত মানের নাকি রোমান্টিক নভেল উন্নত মানের। আবারও বলছি, ভিক্টোরিয়ান রোমান্টিক পোয়েটস লেকচার 2 তে, ভিক্টোরিয়ান নভেলস লেকচার 6, রোমান্টিক নভেল লেকচার 6। আর আই ফর ইভান্স এন্ড এমিলি লিগুইস যে আমরা আপনাদের একটা স্পেশাল লেকচার দেওয়া হয়েছিল, সেখান থেকেও আপনারা হেল্প পাবেন। একটা স্পেশাল লেকচার আপনি এই সরি ফর দ্যাট সাউন্ড, কোন পেজ আই ফর ইভান্স এমিলি লিগুইসের কোন কোন পেজগুলোতে আপনারা রোমান্টিক ভিক্টোরিয়ান পোয়েটস, রোমান্টিক ভিক্টোরিয়ান নভেলিস্টদের সম্পর্কে আইডিয়া পাবেন, তার পেজ নাম্বার গুলো দেয়া আছে। আমাদের স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 5, discuss how the evolution in historical and socio-economic factors influence the English literature from the beginning of 18th century to the latter half of 19th century. করা পার্টটুকু আমরা দেখি তো। The evolution in historical and socio-economic factor. The evolution in history. Historical মানে হচ্ছে ইতিহাস সংক্রান্ত, ইতিহাস, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এখানে তথ্য দিতে হবে। সোশ্যাল সামাজিক, ইকোনমিক অর্থনৈতিক, সামাজিক অর্থনৈতিক, আর্থ সামাজিক, কিভাবে ইতিহাস, সমাজ এবং অর্থনীতি সাহিত্যকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। ইতিহাস, সমাজ, অর্থনীতি কিভাবে ইংলিশ লিটারেচারকে ইনফ্লুয়েন্স করেছে। ফ্রম দ্য বিগিনিং অফ 18th সেঞ্চুরি মানে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে শুরু করে টু দ্য লেটার হাফ অফ 19th সেঞ্চুরি, ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত। একেবারে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে 18th সেঞ্চুরি মানে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের শুরু থেকে 19th সেঞ্চুরি লেটার হাফ মানে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষ পর্যন্ত। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড হয়ে ভিক্টোরিয়ান পিরিয়ড, এই যে 3 পিরিয়ড, এখানে আমরা ইতিহাস, সমাজ এবং অর্থনীতির পরিবর্তনের ফলে সাহিত্যে তার কি ছাপ, কি প্রভাব আমরা লক্ষ্য করি, এটা আপনাদেরকে বের করতে হবে। এই অ্যান্সার গুলো আপনারা কোন কোন লেকচার থেকে পাবেন? এই অ্যান্সার গুলো আপনারা পাবেন হচ্ছে লেকচার রিভিশন, আমাদের প্রথম লেকচারটা, লেকচার রিভিশন প্লাস লেকচার 1 প্লাস লেকচার 3 প্লাস আমাদের যে আই ফর ইভান্স এবং এমিলি লিগুই নিয়ে যে একটা লেকচার আছে, ওই লেকচারটার থেকে। এখন আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন যতটুকু পারেন। আমরা 3টা বই ফলো করব। আপনাদের কাছে অনুরোধ, কোন ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেবেন না। ইভেন উইকিপিডিয়াতেও প্রচুর ভুল আছে, ভুল ইনফরমেশন ব্যবহার করবেন না। আপনাদের সুবিধার জন্য 3টা বই গুগল ক্লাসরুমে ফুল, একদম পুরো 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 পিডিএফ অ্যাভেলেবল। আপনারা সেখান থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে অ্যাসাইনমেন্ট লিখবেন, অন্য কোনো ওয়েবসাইট দেখবেন না। আপনার কাছে যদি আরো ভালো কোনো বই থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন, তবে সেটা ডিপেন্ডেবল সোর্স হতে হবে।
যদি পারেন উইলিয়াম জে লং, আই ফর ইভান্স, এমিলি লিগুই, এই বইগুলো তো ডিপেন্ডেবল বই, এগুলো আপনি ভরসা করতে পারেন। এই বইগুলোর ইনফরমেশনের সাথে মিলিয়ে নেবেন। যদি না মিলে তাহলে মনে করবেন যে বই থেকে নিচ্ছেন ওইটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা এই তিনটা বই, লং এর বই, আই ফর ইভান্স এর বই, আর লিগুইস, এমিলি লিগুইস এর বই, এই তিনটা বইকে ফলো করার চেষ্টা করবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা কোনো ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন নেবেন না। তাহলে আমাদের মোটামুটি সবগুলো লেকচার থেকেই কিন্তু আপনারা এই স্যাম্পল কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো পেয়ে যাবেন। এখন আমাদের হাতে আরো 5 মিনিট সময় আছে। আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। স্যার হ্যাঁ বলেন। স্যার নাম্বার 2 যে স্যাম্পল কোশ্চেনটা, এটা যে ভিক্টোরিয়ানিজম আর হচ্ছে গিয়ে রোমান্টিসিজমের যে আহ, তুলনামূলক, মিল যেটা আমি এবং প্রেফার পার্থক্য করি। জি স্যার। প্রথমে লিখতে হবে মিল কি আছে, কি কি মিল আছে। কম্প্যারিজন, কম্প্যারিজন মানে হচ্ছে দুইটার মধ্যে সিমিলারিটি বের করা। এরপরে কন্ট্রাস্ট, দুইটার মধ্যে ডিফারেন্স বের করা। তারপরে আপনি বলবেন কম্প্যারিজন কন্ট্রাস্ট আলোচনার পরে আপনি তখন বলবেন যে এই দুইটার মধ্যে কোনটা আপনি প্রেফার করেন, কোনটা আপনার কাছে ভালো লাগে, আপন মনে হয় এবং কেন। হুইচ ওয়ান ডু ইউ প্রেফার, কোন ইজম, কোন রোমান্টিসিজম না ভিক্টোরিয়ানিজম, কোন ইজমটা আপনার পছন্দ এবং কেন। এখন ভলিউম সম্পর্কে এখানে যেটা বললাম, 1 নম্বর কোয়েশ্চেন, এটার মার্কস, এটা 5 মার্কসের অ্যান্সার হিসেবেও দেওয়া যায়, 10 মার্কসের অ্যান্সার হিসেবেও দেওয়া যায়। নাম্বার 2, এটা অবভিয়াসলি 15 মার্কস। কম্পেয়ার কন্ট্রাস্ট, এটা ইজিলি 10 মার্ক ক্যারি করবে। তারপর আপনার পার্সোনাল প্রেফারেন্স, এটাতে 5 মার্কস, টোটাল 15। এই ক্রিটিক্যাল অ্যানালিসিস, এই যে ভিক্টোরিয়ান পোয়েটস, এটা এটা 10 মার্কসের হিসেবেও লেখা যায়। আবার আপনি যদি এই যে আই ফর ইভান্স, এমিলি লিগুইস, এখান থেকে যদি ইনফরমেশন নিয়ে আরো রিচ করেন তাহলে 15 মার্কসের জন্য আমরা অ্যান্সার লিখতে পারি। ভিক্টোরিয়ান নভেলস আর ফার মোর সুপিরিয়র, সেম। এটা যেমন 10 মার্কসেও লেখা যায়, এটাও 10 মার্কসে লেখা সম্ভব। আর আপনি যদি আই ফর ইভান্স থেকে, এমিলি লিগুইস থেকে যদি আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করে রিচ করেন, এটাকে 15 মার্কসের অ্যান্সার হিসেবে স্ট্যান্ডার্ড ওয়েতে পোর্ট্রে করা, প্রেজেন্ট করা কিন্তু সম্ভব অ্যাসাইনমেন্টে। আর এটা এটা একটু বড়। এটাতে দেখেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, এখানে 3টা পিরিয়ডেরই আছে, একদম বিগিনিং অফ 18th সেঞ্চুরি মানে একদম নিও ক্লাসিসিজম থেকে রোম্যান্টিসিজম হয়ে একদম ভিক্টোরিয়ানিজম পর্যন্ত। এটা কিন্তু ইজিলি 15 মার্কস, এটা কিন্তু 15 মার্কসের। এইরকমই কিন্তু এইটাই কিন্তু আপনাদের ফাইনাল কোয়েশ্চেন না, ধুমায় কিন্তু লেখা শুরু করবেন না, কারণ আপনাদের ফাইনাল কোয়েশ্চেনটা একটু আলাদা হবে। মানে এটা হচ্ছে জাস্ট আইডিয়া নেন, এখান থেকে আপনারা ডকুমেন্ট গুলো মানে আর কি রিসোর্স গুলো গুছায় রাখেন, আপনাদের সুবিধা হবে পরবর্তীতে। স্যার আমাদের কি কোনো ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে? না, মিড টার্মে কোনো ওয়ার্ড লিমিট নাই, ফাইনালে থাকবে। মিড টার্মের আপনাদের পারফরমেন্সের উপর বেস করে আমি দেখবো যে আপনারা আসলে ওয়ার্ড লিমিট বুঝতে পারছেন কিনা। মিড টার্মে যদি দেখি আপনারা ওয়ার্ড লিমিট বুঝে গেছেন তাহলে আপনাদের ফাইনালে আর ওয়ার্ড লিমিট দেব না। আর যদি দেখি মিড টার্মে আপনাদের অনেকেই প্রচুর পরিমাণে লিখছেন না বুঝে, সেই ক্ষেত্রে ফাইনালে। অতএব মিড টার্মে আমি জাস্ট অবজার্ভ করব আপনাদের পারফরমেন্স, দেখি আপনাদেরকে ডিরেকশন না দিলে আপনারা মানে একদম স্বাধীনভাবে কি করেন। ওকে স্যার। আচ্ছা, আপনাদের এই আই ফর ইভান্স, এমিলি লিগুই, এই দুটো পিডিএফ কিন্তু ফুল অ্যাভেলেবল ইন গুগল ক্লাসরুম। এবং কোন পেজ থেকে নেবেন পেজ নাম্বারও দেয়া আছে। আপনারা যদি আমাদের লেকচার 7 মনে হয়, লেকচার 7 অথবা লেকচার 8 দেখে নেবেন, এর দুইটার যে কোনো একটা লেকচারে দেখবেন, মেবি লেকচার 7, একটু দেখে নেবেন। লেকচার 7 মানে দেখবেন যে আমি বইগুলো এই আই ফর ইভান্স এবং এমিলি লিগুই পিডিএফ কোন পেজে আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কত নাম্বার পেজে আছে, শেলি কিটস এরা কত নাম্বার পেজে আছে, স্যার ওয়াল্টার স্কট, হ্যাঁ, ম্যারিয়ান ইভান্স,
ব্রন্তে সিস্টার্স, থমাস হার্ডি, এরা কে কোন পেজে আছে আপনাদের পেজ নাম্বার সহ দেয়া আছে। সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন যে স্যার খুঁজে পাইনি, তাহলে এটা খুবই দুঃখজনক, কারণ কোন পেজ থেকে কোন প্যারাগ্রাফ থেকে এটা কিন্তু আপনাদের দেখানো আছে, আমি সব দেখিয়ে দিছি। সেক্ষেত্রে আপনারা এটা বলতে পারবেন না যে স্যার খুঁজে পাইনি। আমি আপনাদেরকে পেজ নাম্বার সহ, ইভেন আপনাদের ওই গুগল ক্লাসরুমে দেখবেন একদম ভিডিও করা আছে কোন পেজে কত নাম্বার প্যারাগ্রাফ থেকে পেজ নাম্বার। আর পিডিএফ তো আছে, পেজ নাম্বার দেয়া থাকলে আর খুঁজে বের করতে সমস্যা কি, পেজ নাম্বার সবগুলো দেয়া আছে, সব সব পেজ নাম্বার আপনাদের দেয়া আছে। দেখবেন মেবি লেকচার 7টা দেখলে আপনার আই ফর ইভান্স, এমিলি লেগুই, এই বইগুলোর কোন পেজে কে আছে মেজর রাইটাররা, সেটা রোমান্টিক পোয়েট হোক, রোমান্টিক নভেলিস্ট হোক, ভিক্টোরিয়ান পোয়েট হোক বা ভিক্টোরিয়ান নভেলিস্ট হোক, কে কোন পেজে আছে সব পেজ নাম্বার সহ দেয়া আছে। আপনাদের সময় নষ্ট যত কমানো যায়, কিন্তু আপনাদের শর্ত একটাই, ওই পেজ নাম্বার গুলো থেকে ইনফরমেশন বের করতে হবে। পেজ নাম্বার পর্যন্ত দিয়ে দিছি। এখন আমি এইটুকু এক্সপেকটেশন রাখতে পারি যে আপনারা ওই পেজ নাম্বার গুলোতে যাবেন এবং ইনফরমেশন খুঁজে বের করবেন, কপি করবেন না। কপি করা কপি করার চাইতে প্যারাফ্রেজ করার চেষ্টা করবেন, রিফ্রেশ করবেন, নিজের ভাষায় লিখবেন। যখন লং এর বই থেকে তথ্য নেবেন, কপি না করে নিজের ভাষায় লিখবেন, ব্র্যাকেটে লিখে দেবেন যে লং। ইভান্সের বই থেকে নেবেন, নিজের মতো করে নিজের মতো করে সহজ করে বলবেন, ব্র্যাকেটে লিখে দেবেন ইভান্স। লিগুয়ের বই থেকে নেবেন, হুবহু কপি না করে একটু নিজের ভাষায় লিখলেন, একটু লিগুই হয়তো একটু কঠিন করে বললো, আপনি একটু সহজ করে বললেন। ওকে, যদি আরো কোনো টেক্সট প্রবলেম, সাইটেশন দিতে হবে নাকি ওই ব্রেকেটে নামটা লিখে দিলেই হবে? এটা আপনি যদি মানে এখানে আমি জাস্ট কোন অথরকে ওই প্যারেনথেসিসে ওইটা লিখলেই হবে। ইনটেক্স সাইটেশন আকারে যদি আপনি দেন ভালো, আর যদি না দিতে পারেন তাহলে ব্র্যাকেটে অন্তত অথরের নামটা থাকুক। আমাদের মানে ওই এখনো তো অনেকেই ওই রেফারেন্সিং শিখে না, এই জন্য আমি আর কি মানে ওই জায়গায় প্রেসার দিচ্ছি না। জাস্ট যে বই থেকে, যে অথরের, যে লেখকের বই থেকে আপনারা তথ্য নেবেন, নিয়ে প্যারাফ্রেজ করে লিখবেন নিজের মতো, ওই রাইটারের নাম, যে লং অথবা ইভান্স অথবা লিগুইস, ওইটা ব্র্যাকেটে প্যারেনথেসিসে লিখে দিবেন। আবারও বলছি, ওয়েবসাইট থেকে নিয়েন না, ওয়েবসাইটে ভুল আছে। ইভেন অনেক অনেক এই 3টা বই মোটামুটি ডিপেন্ডেবল, আমি যতদূর দেখলাম এইখানে ভুল তথ্য নাই আমার জানা মতে। এটা আপনারা মোটামুটি ভরসা করে এখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো কালেক্ট করতে পারেন। এরপরও আরো যদি কোনো প্রবলেম হয়, আমি আপনাদের সাথে, এই যে আমাদের পরীক্ষা কিন্তু 11 তারিখ থেকে, মানে আমাদের এক্সাম উইক যেটা মিড টার্ম উইক, সেটা 11 তারিখ থেকে। আর এই মাঝখানে আমাদের কিন্তু ক্লাস হবে আরো দুইটা ক্লাস কিন্তু হবে। আমরা আমরা কিন্তু সময় নষ্ট করব না। আপনারা মিড টার্মের প্রিপারেশন নিতে থাকবেন, একই সাথে আমাদের ওই ক্লাসও কিন্তু চলবে। তবে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত একটা ব্রেক আপনারা পাবেন আপনাদের অ্যাসাইনমেন্ট করার জন্য। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকেন। আরো যদি কোনো কোয়েশ্চেন হয়, আমরা 8 তারিখে কোয়েশ্চেন দিয়ে দিব আপনাদেরকে। 8 তারিখ সকালে মূল কোয়েশ্চেনটা পেয়ে যাবেন। তারপর আমরা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ওটা আমি পরে দেখবো কিভাবে সলভ করা যায়। ওকে, আসসালামু আলাইকুম স্যার। গুড লাক। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।